হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা সাধারণ গণিতের চ্যাপ্টার 1 এর একদম যত ধরনের এমসিকিউ আছে সব ধরনের এমসিকিউ টাইপ ভিত্তিকভাবে আলোচনা করব এবং যেখানে যেখানে তোমার ক্যালকুলেটর হ্যাকস দরকার ওই এমসিকিউ গুলা ক্যালকুলেটরই সলভ করব। মোট কথা এই একটা লেকচারের মাধ্যমে আমরা চ্যাপ্টার 1 এর এমসিকিউ ফুল কমপ্লিট করব। ঠিক আছে, সো চলো শুরু করি তাহলে। আমরা প্রথমেই টাইপ 1 নিয়ে আলোচনা করব। টাইপ 1 হচ্ছে আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কিত। মানে এখানে বেশ কিছু এমসিকিউ আমাদের আসে এরকম যে নিচের কোনটা মূলদ সংখ্যা, নিচের কোনটা অমূলদ সংখ্যা, এরকম বেশ কিছু এমসিকিউ আমাদের পরীক্ষা আসে। তো আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে প্রথম আলোচনা করব। তাহলে আমরা একটু কাজ করি। আমরা শুরুতেই বাস্তব সংখ্যার যে প্রকারভেদটা, যে ব্রেকডাউনটা, এটা ডিটেইলসে দেখি একটু, যেন আমরা একবারে সামনেও আরো বাস্তব সংখ্যার কিছু প্রকারভেদ ম্যাথ আসবে, সেগুলো যেন একবারে সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, মানে আমরা একটু থিওরিটা আলোচনা করবো আর কি। তো খেয়াল করে দেখো, বাস্তব সংখ্যা যেটা, বাস্তব সংখ্যা, তো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, আমরা বাস্তব জগতে যেই সংখ্যাগুলো নিয়ে কাজ করি এদেরকে বাস্তব সংখ্যা বলা হয়। এই বাস্তব সংখ্যার হচ্ছে দুইটা পার্টে ভাগ করা যায়। বাস্তব সংখ্যাকে দুইটা পার্টে ভাগ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে তোমার মূলদ সংখ্যা, একটা হচ্ছে মূলদ সংখ্যা, এবং এখানে আরেকটা হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। একটা মূলদ সংখ্যা, একটা কি সংখ্যা বলো তো? অমূলদ সংখ্যা। এদের আমি উদাহরণ নিয়ে পরে আসতেছি, আগে প্রকারভেদটা আমরা একটু করে নেই। দেন মূলদ যে সংখ্যাটা, এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, এবং আরেকটা হচ্ছে তোমার ভগ্নাংশ সংখ্যা। একটা পূর্ণ সংখ্যা, আরেকটা কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। বুঝতে পারছো? তাহলে পূর্ণ সংখ্যাকে আবার ভাগ করা যায় আলাদা আলাদা। কি কি? একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মককে আমি বাংলায় না লিখে প্লাস দিলাম। একটা হচ্ছে তোমার শূন্য, আরেকটা হচ্ছে আবার ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। বুঝছো? আবার ধনাত্মক এবং শূন্য এদেরকে একত্রে বলা হয় অঋণাত্মক সংখ্যা। এদেরকে একত্রে বলা হয় তোমার অঋণাত্মক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, আবার যারা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, যারা ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 একদম অসীম পর্যন্ত, ঠিক আছে, ওদেরকে আমরা আবার স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার নাম দিতে পারি। স্বাভাবিক সংখ্যা বা কি নাম্বার? ন্যাচারাল নাম্বার। এটা আমি জাস্ট এন দিয়ে প্রকাশ করলাম। ওকে, আচ্ছা। ভগ্নাংশ সংখ্যা যেটা, এইটা আবার তুমি দুই ভাগে ভাগ করতে পারো। ভগ্নাংশ সংখ্যাটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো। কি কি ভাগে ভাগ করতে পারো? দেখো, ভগ্নাংশ হচ্ছে তোমার, একটা হচ্ছে বলা হয় স্বাভাবিক ভগ্নাংশ, একটাকে বলা হয় তোমার স্বাভাবিক, একটাকে বলা হয় স্বাভাবিক ভগ্নাংশ, আরেকটাকে বলা হয় তোমার দশমিক ভগ্নাংশ। স্বাভাবিক এবং দশমিক। আচ্ছা ভাই, স্বাভাবিক ভগ্নাংশটা কি? স্বাভাবিক ভগ্নাংশ হচ্ছে ওই যে এই আমরা বলি না প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এগুলো হচ্ছে স্বাভাবিক ভগ্নাংশের মধ্যে পড়ে। সো স্বাভাবিক ভগ্নাংশ হচ্ছে নরমালি হয় তোমার প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত, তারপরে হয় তোমার অপ্রকৃত, আরেকটা হয় তোমার মিশ্র। বুঝতে পারছো? আর দশমিক ভগ্নাংশ যেটা, এটা নরমালি হচ্ছে দশমিক ভগ্নাংশ দুই রকম হয়। একটা হচ্ছে তোমার এই সসীম দশমিক, সসীম, সসীম দশমিক, আর আরেকটা হচ্ছে তোমার, আরেকটা হচ্ছে বলা হয় আবৃত্ত দশমিক, আবৃত্ত দশমিক। ঠিক আছে, মানে সসীম দশমিক ভগ্নাংশ, আবৃত্ত দশমিক ভগ্নাংশ। ওকে। আর অমূলদ সংখ্যা মূলত, অমূলদ সংখ্যা মূলত আসলে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ আর কি। মানে এটার একটাই নাম যে অমূলদ বা অসীম অনাবৃত্ত, অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, অসীম অনাবৃত্ত দশমিক। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই একদম পুরা হিবিজিবি হয়ে গেছে, তাই না?
আচ্ছা, এইবার আমি তোমাকে একদম উদাহরণ সহকারে পার্ট বাই পার্ট করে একটু বোঝাই যে তোমার কোনটা দেখলে তুমি কি আনসার করে আসবে। খেয়াল করে দেখো, বাস্তব সংখ্যা, আমরা সংখ্যা জগতে যা যা ইউজ করি সবই কিন্তু বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যার প্রকারভেদ কয়টা বললাম? দুইটা, একটা মূলদ সংখ্যা আর একটা কি সংখ্যা বলো তো? অমূলদ সংখ্যা। প্রথমে আমরা অমূলদ সংখ্যার পার্টে আসি। প্রথমে আমরা অমূলদ সংখ্যার পার্টটাতে আসি। অমূলদ সংখ্যাটা হচ্ছে তোমার সহজ হিসাব, যেই সংখ্যাটা তোমার দশমিকের পর একদম অসীম সংখ্যক অঙ্ক থাকবে, যেখানে তোমার অঙ্কগুলো র্যান্ডমলি সাজানো থাকবে। একদম উদাহরণ সহকারে যদি আমি তোমাকে বলি, যেমন ধর আমি তোমাকে বললাম যে 1.42317 ডট 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 ডট, মানে এটা চলতেই থাকবে, এখানে কোনো থামি নেই। যদি থাইমা যায় তাইলে হয়ে যাবে তোমার মূলদ সংখ্যা। দেখো তো ভাই, দশমিক চিহ্নের পর এখানে হিউজ সংখ্যা না, এবং কোন সংখ্যা কি পুনরাবৃত্তি হইছে? কোন মানে পুনরাবৃত্তি বলতে বুঝাচ্ছি যে একই রকম জিনিস বারবার আসতেছে, এরকম কিন্তু না, একদম র্যান্ডমলি চলে যাচ্ছে, রাইট? আবার ধরো আমি তোমাকে বললাম 4.569721 ডট 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 ডট, এরকম ধরো অসীম পর্যন্ত চলতেছে, বুঝছো? এই সংখ্যাগুলো আমাদের কি অমূলদ সংখ্যা। আবার তুমি চিন্তা করো, এই √2, রুটের ভিতরে 2, √2 কে তুমি ক্যালকুলেটর বসাও, রুটের ভিতরে তুমি √2 কে ক্যালকুলেটর বসাও, দেখো এটা দশমিক চিহ্নের পর অনেক সংখ্যা আসছে না? এখানে আরো সংখ্যা আছে, বাট শেয়ার দেয় নাই তোমাকে, বাট এখানে অসীম সংখ্যা আছে। তুমি চিন্তা করো √3, এখানে অসীম সংখ্যক সংখ্যা আছে। তুমি চিন্তা করো √4, দেখো √4 এর মান কিন্তু 2, কারণ 4টা হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা, তাহলে আরেকটা তোমাকে টেকনিক শিখাই দেই। তোমার যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে, এদের রুট বাদে বাকি সংখ্যাগুলার রুট করলে সবসময় অমূল্য সংখ্যা আসবে। কিরকম? উদাহরণ দিয়ে বুঝাই দিই। ধরো √2, √3, √4 কিন্তু না, √4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে √5, √6, √7, √8, √9 কিন্তু একটা মানে 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, রুট করলে 3 পাওয়া যায়, সো এটা বাদ। পর তোমার 10, √11, √12, এগুলা সব কি সংখ্যা বলো তো? সব হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। কারণ এগুলাকে তুমি ক্যালকুলেটর বসালে দেখবে দশমিক চিহ্নের পর একদম র্যান্ডমলি অনেক সংখ্যা আসে, বুঝতে পারছো? সো আমি তোমাদের একদম অমূলদ সংখ্যার যা যা দরকার সব কিছু এখানে একবারে কভার করে দিলাম। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। এবার সবাই মূলদ সংখ্যার পার্টে। মূলদ সংখ্যার উদাহরণ এখানে দেওয়ার লাভ নাই, কারণ এখানে অনেকগুলা জিনিসপত্র আছে, আমরা এগুলা দেখলে মূলদ সংখ্যার কাজ হয়ে যাবে। যেমন দেখো, ধনাত্মক সংখ্যার কথা যদি বলি, ধনাত্মক সংখ্যা কিন্তু 1 2 3 4 ডট 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 অসীম পর্যন্ত বিস্তৃত হবে, তাই না? এরা সবাই ধনাত্মক সংখ্যা। এখানে শূন্য আছে, শূন্য তো না, আমাদের সমস্যা নাই। আবার ঋণাত্মক সংখ্যা কি হইতে পারে? -1, -2, -3 ডট 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 অসীম পর্যন্ত বিস্তৃত হইতে পারে, তাই না? তাহলে শূন্য, ধনাত্মক, ঋণাত্মক এরা সবাই মিলে পূর্ণ সংখ্যা। এখানে কোনো দশমিক সংখ্যা নাই, এখানে কোনো ভগ্নাংশ নাই, সবগুলো পূর্ণ সংখ্যা আছে, তাই না? সো এই পূর্ণ সংখ্যার আবার এই যে 1 2 3 4 এদেরকে কিন্তু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলা হয়, রাইট? সো এরা সবাই মূলদ সংখ্যার আন্ডারে, বুঝতে পারছো? আবার ভগ্নাংশ সংখ্যা, ভাই ভগ্নাংশ সংখ্যা মানে হচ্ছে এরকম একটা তোমার লব থাকবে, আর একটা কি থাকে বলো তো? একটা হর থাকবে। মানে মোট কথা ভগ্নাংশ সংখ্যাকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবা, উপরে লব নিচে হর, ঠিক আছে? তাহলে ভগ্নাংশ সংখ্যার মধ্যে স্বাভাবিক ভগ্নাংশ আমরা সবাই জানি, এর মধ্যে প্রকৃত ভগ্নাংশ ধরো উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা হইলেই প্রকৃত হয়ে যাবে, আবার অপকৃত হবে নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা হইলে অপকৃত হয়ে যাবে। আবার অপকৃত ভগ্নাংশকেই কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ বানাইতে পারি, এগুলো আমরা ছোটবেলায় শিখে আসছি, তাই না? যেমন ধর আমি তোমাকে বললাম 2 সমস্ত 4/5, 2 সমস্ত 4/5, এটা 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 কি বলা হয় বলো তো? মিশ্র ভগ্নাংশ, রাইট? আচ্ছা, এটা নিয়ে আমি খুব একটা আলোচনা করতেছি না, কারণ এগুলো আমরা জানি, আমাদের মেইনলি জানতে হবে এই জিনিসগুলা, ঠিক আছে? যেমন দশমিক ভগ্নাংশটা কি? যেমন ধরো আমি তোমাকে যদি বলি এই কি বলি, ধরো 1.23,
দেখো এটা একটা দশমিক সংখ্যা না, এটারে কিন্তু ভগ্নাংশ আকারে কনভার্ট করা যায়। ওই যে দশমিকের জন্য একটা এক, পরে দুইটা দুই ঘরের জন্য দুইটা শূন্য এরকম দেওয়া হয় না, সো এরকম নরমালি হচ্ছে এদেরকে বলা হয় সসীম দশমিক, মানে দশমিক চিহ্নের পর অঙ্ক আছে কিন্তু সসীম সংখ্যক, কম সংখ্যক আছে, বেশি নাই, এটার মতো অসীম সংখ্যক না। বুঝতে পারছো? সো এই যে এরকম আছে, যেমন ধরো 2.467 হইতে পারে, সমস্যা নাই, সসীম সংখ্যক আছে, তাই না? আর ইম্পর্টেন্টটা হচ্ছে তোমার আবৃত্ত দশমিক। ভাইয়া এই আবৃত্ত দশমিক জিনিসটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে, নইলে তুমি ম্যাথগুলা দেখবা যে গোলায় ফেলছো। তাহলে আবৃত্ত দশমিক যে ভগ্নাংশটা, আবৃত্ত দশমিক ভগ্নাংশ যেটা, আবৃত্ত দশমিক ভগ্নাংশ, তো আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে জানো কি? আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে, যেমন ধরো আমি তোমাকে বললাম 2.33333 ডট 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 এটা অসীম পর্যন্ত চলতেছে। দেখো দশমিক চিহ্নের পর অসীম সংখ্যক অঙ্ক আছে, এটা দেখলে তোমার হঠাৎ করে মনে হবে আরে ভাই এটা তো অমূলদ সংখ্যা, তাই না? বাট না, তুমি দেখো দশমিক চিহ্নের পর একই সংখ্যা পুনরাবৃত্তি হয়েছে, অনেকবার লেখা হয়েছে, তাই না? তার মানে এই সংখ্যাটাকে আমি এইভাবে লিখতে পারি 2.3, যেহেতু অনেকবার রিপিট হয়েছে, তাহলে 3 মাথার উপর একটা পৌনঃপুনিক বলা হয়, এটাকে একটা ফোঁটা দিলাম পৌনঃপুনিক, তার মানে এটাকে বলা হয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ, মানে আমরা সংখ্যাটাকে আবৃত্ত করে ছোট করে ফেলছি। বুঝতে পারছো? মানে এই জিনিসটাকে এটা লেখা যায়। আবার ধরো যদি এরকম হয় যে ধরো 2.343434 এরকম ডট ডট চলতে থাকবে, তার মানে বুঝাচ্ছে যে এর পরেও 34343434 এরকম আছে। সো এটাকে প্রকাশ করার জন্য এইভাবে লেখা হয় যে 34, যে মানে যে দুটো রিপিট হয়েছে এই দুটো লেখার পর এই দুইটা মাথার উপর পৌনঃপুনিক দেওয়া হয়। বুঝতে পারছো? এটাকে বলে আবৃত্ত করা, এটাকে বলে আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, আবার এরকম হইতে পারে, ধরো আমি তোমাকে বললাম 2.167 দেখো অসীম সংখ্যক অঙ্ক আছে, বা দেখো তিনটা করে সংখ্যা বারবার রিপিট হচ্ছে, তিনটা করে সংখ্যা বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে, তখন লেখা যায় এরকম ভাবে, দেখো 2.167 তো লিখবা, এবার তিনটার মাথার উপর পৌনঃপুনিক না দিয়ে যদি প্রথমটা এবং শেষটার উপর পৌনঃপুনিক দাও, তাইলেই বুঝায় এটা প্রথমটা শেষটার মাঝখানে যারা আছে সবাই সহ পৌনঃপুনিক, সবাই রিপিট হয়েছে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, দেখো তো ভাই এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দশমিক চিহ্নের পরে যেই সংখ্যাগুলো আছে সবাই কি আবৃত্ত হয়ে গেছে না? মানে সবার মাথার উপরে কি পৌনঃপুনিক আছে না? তুমি বলবা যে এটার মাথার উপর পৌনঃপুনিক নেই, এটার মাথার উপরও কিন্তু আছে, জাস্ট এটা সিস্টেম হচ্ছে প্রথমটার আর লাস্টের উপর পৌনঃপুনিক দিতে হবে। তো ভাইয়া এই যে পৌনঃপুনিক গুলো দিলা না, এই যে এখানে দশমিক চিহ্নের পর যেহেতু শুধুমাত্র পৌনঃপুনিক সংখ্যা, কোনো অন্য কোনো সংখ্যা নাই, তাহলে এদেরকে আমরা যেন কি বলি? এদেরকে আমরা বলি বিশুদ্ধ পৌনঃপুনিক। এইগুলোও কিন্তু এমসিকিউতে আমাদের আসতে পারে, বুঝছো? বিশুদ্ধ পৌনঃপুনিক। ওকে, বিশুদ্ধ মানে কি? কারণ দশমিক চিহ্নের পর পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই। আবার যদি এমন হইতো, যদি এমন হইতো যে ধরো 3.1444444 ডট 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 এরকম হইতো, তাহলে আমরা কি লিখতে পারতাম? আমরা 3.1 লিখতাম, কারণ 1 তো একবার লেখা আছে, 1 তো আর বারবার লেখা নাই, কিন্তু 4টা বারবার লেখা আছে যেহেতু, সো 4 এর মাথার উপর একটা পৌনঃপুনিক। দেখো এবার দশমিক চিহ্নের পর পৌনঃপুনিক ছাড়াও সংখ্যা আছে, পৌনঃপুনিক সহ সংখ্যা আছে, রাইট? সো এটাকে বলা হয় যেন কি? এটাকে বলা হয় অবিশুদ্ধ পৌনঃপুনিক, মানে এখানে পৌনঃপুনিক সহ সংখ্যাও আছে, পৌনঃপুনিক ছাড়া সংখ্যাও আছে, সেটাকে বলা হয় অবিশুদ্ধ পৌনঃপুনিক। সো আশা করি তোমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশের যে কনসেপ্টটা বুঝছো, এগুলো দিয়ে আমরা অনেক ম্যাথ টেস্ট সলভ করব। বুঝতে পারছো? তাছাড়া আরেকটা জিনিস তোমাদের দেখাই দিই, এগুলো আমাদের ম্যাথে অনেক সময় পরীক্ষায় আসে, যেমন ধরো কিরকম, ধরো সদৃশ আবৃত্ত, ধরো কি বললাম? সদৃশ আবৃত্ত, আরেকটা হচ্ছে বিসদৃশ আবৃত্ত।
সদৃশ আবৃত্ত, আরেকটা হচ্ছে তোমার বিসদৃশ আবৃত্ত। এটা মানে কি? এটা মানে হচ্ছে, আমি দুটো উদাহরণ দিয়ে বুঝাই তোমাকে জিনিসটা, ঠিক আছে ভাইয়া? বিসদৃশ আবৃত্ত মানে কি? ধরো তোমরা দুইজন বন্ধু আছো, এখন তোমাদের দুইজন বন্ধুর ধরো হাতের লেখা হচ্ছে মোটামুটি হুবহু মিলে যায়, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় কি? সদৃশ। আর ধরো তোমাদের দুইজন হাতের লেখা একদম আকাশ পাতাল ডিফারেন্স, মানে কোনো মিলই নাই, দেখলে বুঝে যায় এটা তোমার লেখা, এটা তোমার লেখা, এটাকে বলে বিসদৃশ, ঠিক আছে? তাহলে বিসদৃশ মানে হচ্ছে, ধরো আমি তোমাকে দুটো সংখ্যা দিলাম, ধরো 2 তোমাকে আমি দিলাম 3 4, আর ধরো 3 1 4 দিলাম, হ্যাঁ? ধরো এখানে তোমাকে আমি দিলাম 4 আর 1 এর উপর পৌনঃপুনিক দিলাম, ঠিক আছে? আর একটা সংখ্যা দিলাম, ধরো 42.479, ধরো 3 দিলাম, ঠিক আছে? আর এখানে আমি তিনটা সংখ্যার উপর পৌনঃপুনিক দিলাম। ওকে, এখন তোমাকে প্রশ্ন করলাম যে বলো তো এই দুটা কি, এই দুটো সংখ্যা কি বিসদৃশ নাকি সদৃশ? এটা তাহলে তুমি বুঝবা কেমনে? এটা বোঝার জন্য তোমাকে দশমিক চিহ্নের আগে যে সংখ্যাগুলো আছে না, এগুলোর কথা চিন্তা করার দরকার নেই। এখানে 2 আছে না 42 আছে নাকি 44 আছে নাকি 45 আছে, দশমিক চিহ্নের আগের সংখ্যাগুলোর কথা চিন্তা করার দরকারই নেই। তুমি দশমিক চিহ্নের পরে দেখবা যে ওর অনাবৃত্ত অঙ্ক, এটা কিন্তু আবৃত্ত না, এটা কিন্তু অনাবৃত্ত অঙ্ক, আর এটা হচ্ছে আবৃত্ত অঙ্ক, তাই না? তোমাকে দেখতে হবে ওর অনাবৃত্ত অঙ্ক যতগুলো আছে, ওর অনাবৃত্ত অঙ্ক যতগুলো আছে, এখানে অনাবৃত্ত অঙ্ক ততগুলো আছে কিনা, আছে, রাইট? আবার দেখতে হবে ওর আবৃত্ত অঙ্ক যতগুলো আছে, এখানেও আবৃত্ত অঙ্ক ততগুলো আছে কিনা, আছে কি নাকি বেশি আছে? বেশি আছে। বেশি থাকলে কিন্তু হবে না, অনাবৃত্ত অঙ্ক আর আবৃত্ত অঙ্ক সংখ্যা মিলতে হবে, সমান সংখ্যক থাকতে হবে। তাহলে দেখো এখানে একটা অনাবৃত্ত, এখানে একটা অনাবৃত্ত মিলছিল, কিন্তু এখানে দুইটা আবৃত্ত, এখানে তিনটা আবৃত্ত মিলে নাই, তাহলে এটা তোমার কি বিসদৃশ। বুঝতে পারছো? আবার এখানে খেয়াল করে দেখো, ধরো আমি তোমাকে বললাম 4.9671, ধরো এখানে পৌনঃপুনিক আছে। আবার ধরো 12.1725, এখানে পৌনঃপুনিক আছে। একটু খেয়াল করে দেখো, দশমিক চিহ্নের পর ওর অনাবৃত্ত অঙ্ক একটা, আবৃত্ত অঙ্ক তিনটা, ওর অনাবৃত্ত অঙ্ক একটা, আবৃত্ত অঙ্ক কয়টা? তিনটা। তাহলে এরা সদৃশ আবৃত্ত বলা হয়, সদৃশ আবৃত্ত। বুঝতে পারছো? ক্লিয়ার? সো মোটামুটি হচ্ছে আমরা বাস্তব সংখ্যার প্রকারভেদগুলো দেখে ফেলছি, এবার আমাদের ম্যাথগুলো করতে আরো ইজি হবে। বুঝছো? চলো তাহলে আমরা শুরু করি। সো এখানে আমাদের প্রথমে বলছে এত কোন ধরনের সংখ্যা। দেখো এই ধরনের ম্যাথগুলো যখন তুমি করতে যাবা, তুমি কি করবা? ক্যালকুলেটরে সরাসরি আগে মান বসাই দিবা, ঝামেলা করার দরকার নেই। ক্যালকুলেটর সরাসরি মান বসাই দিলে তুমি পাওয়া যাবে আসলে কি সংখ্যা, কি স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ নাকি মৌলিক। ভাই এটা কিন্তু মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা কাকে বলে বলো তো? মৌলিক সংখ্যা হচ্ছে যেই সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আমি তোমাদের একটু মৌলিক সংখ্যা সম্পর্কে একটু বলে দিই, তোমরা যদি অনেকে জানো মৌলিক সংখ্যা আসলে কোনগুলা। যেমন দেখো এক, এক কিন্তু মৌলিক সংখ্যা না, জানো তো সবাই, তাই না? দুই, দেখো দুইকে কিন্তু দুই বাদে এবং এক বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে দুই একটা মৌলিক সংখ্যা। এরকম তো মৌলিক সংখ্যা কি হইতে পারে? 3 হইতে পারে, 5 হইতে পারে, 7 হইতে পারে, 11 হইতে পারে, 13 হইতে পারে, 17 হইতে পারে, 19 হইতে পারে, 23 হইতে পারে, তারপরে তোমার 29 হইতে পারে, 31 হইতে পারে। এগুলা সব কি সংখ্যা বলো তো? মৌলিক সংখ্যা, যাদেরকে এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, রাইট? সো আমাদের মৌলিক সংখ্যাগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে আর কি। এখন তোমারে বলছে এটা কি সংখ্যা? এটা তো জীবনে স্বাভাবিক সংখ্যা না, তাই না? এটা হয় মূলদ নইলে কি অমূলদ, এটা মৌলিক সংখ্যা হবে না, ঠিক আছে? সো মূলদ বা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে তুমি কি করবা? এটা ক্যালকুলেটরে বসাই দিবা। সো যে কোনো ক্যালকুলেটর, আমি এখানে 991 ES নিছি, তোমার কাছে 100 MS ও থাকতে পারে, তোমার কাছে CW থাকতে পারে, EX ও থাকতে পারে, কোনো সমস্যা নেই, ওইগুলো নিয়ে কোনো সমস্যা নেই। যে কোনো ক্যালকুলেটরে এগুলা তোমার সিম্পল ক্যালকুলেশন জাস্ট, ঠিক আছে? তাহলে এখানে কি আছে বলো তো? √12 ডিভাইডেড বাই 75 আছে, তাই না? তুমি ক্যালকুলেটর বসাও, দেখো 2/5 আসছে। 2/5 যদি দশমিককে নিয়ে যাই 0.4, 0.4 মানে কি সসীম দশমিক না? তাহলে এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? এটা কিন্তু একটা মূলদ সংখ্যা।
তাহলে আমরা এখানে আনসার করব কোনটা বলো তো? এখানে আনসার করব মূলদ সংখ্যা। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার তোমাকে একটা মজার জিনিস দেখাই, এখানেও একটা বেসিক আর কি এটা। সো দেখো উপরে কিন্তু ছিল √12, নিচে ছিল হচ্ছে √75। দেখো আমি যদি শুধুমাত্র √12 এর কথা বলতাম, √12 কিন্তু একটা অমূলদ সংখ্যা, আবার √75ও কিন্তু একটা অমূলদ সংখ্যা। তার মানে তারা ইন্ডিভিজুয়াল অমূলদ সংখ্যা, বাট ভাগ করার পরে তারা মূলদ সংখ্যা হয়ে গেছে। সো জিনিসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যদি এরকম দুইটা অমূলদ সংখ্যা, দুইটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ধরো এখানে √ একটা a আছে, আর একটা হচ্ছে √ কি আছে, b আছে। এরা ধরো দুইজনই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে এদের a আর b এরা কি সংখ্যা? মনে করো যে এরা দুইজনই ইন্ডিভিজুয়াল অমূলদ সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এদের এই দুইটা অমূলদ সংখ্যার তুমি যে যোগ করো, যোগ করলেও তারা অমূলদ হবে, বিয়োগ করলেও তারা অমূলদ হবে, এইটা 100% শিওর। যোগ বিয়োগটা অবশ্যই অমূলদই হবে 100%, এখানে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? কিন্তু ভাই এদের তুমি যদি গুণ করো, কিংবা এদেরকে তুমি যদি কি করো, ভাগ করো, এদেরকে যদি ভাগ করো, তাহলে এরা মূলদ হইতে পারে, মূলদ হতে পারে, আবার কি অমূলদ হতে পারে, অমূলদ হতে পারে। বুঝতে পারছো? সো এটা একটা বেসিক, এই জিনিসটা মাথায় রাখো। আবার একটু বলে দেই যে দুইটা অমূলদ সংখ্যা, এদের যোগফল সারা জীবন অমূলদ, বিয়োগফল সারা জীবন অমূলদ, কিন্তু এদের গুণফল বা ভাগফল এটা করে দেখতে হবে, সেটা মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে। বুঝতে পারছো? ক্লিয়ার? সো চলো আমরা নেক্সট যাই। বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। আচ্ছা এটা মুখে মুখে করে ফেলি, তোমরা যদি না বুঝো ক্যালকুলেটর সলভ করবা। দেখো √5 কিন্তু একটা অমূলদ সংখ্যা, √3ও কিন্তু একটা কি অমূলদ সংখ্যা। আবার 7 এর ঘনমূল যদি করো, 7 এর কি মূল? ঘনমূল, তাহলে দেখবা ক্যালকুলেটর দিলেও দেখবা অমূলদ সংখ্যাই আসে। কিন্তু ভাইয়া 8 এর ঘনমূল, 8 এর ঘনমূল মানে কিন্তু 2, 2 কে কিউব করলে 8 পাওয়া যায়, 8 কে 1 ঘনমূল করলে 2 পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এটা আমরা মুখে মুখে সলভ করে ফেলছি। তোমার যদি মনে হয় মাঝে মাঝে বড় ক্যালকুলেশন দেখে বুঝতেছো না, তখন তুমি সবগুলা ক্যালকুলেটর বসায় বসায় চেক দিবা। বুঝতে পারছো? পরেরটা কি বলছে? নিচের কোনটি মূলদ সংখ্যা? দেখো এইখানে যেই সংখ্যাগুলোর কথা বলছে, এই সংখ্যাগুলো কিন্তু রুটের ভিতরে দশমিক সংখ্যা আছে, তাই না? সো এই সংখ্যাগুলো আমাদের দেখাই আনসার বের করা আমাদের এরকম পসিবিলিটি কম, মানে অনেকে এটা পারে না। সো আমি তোমাকে আগে ক্যালকুলেটর জিনিসটা দেখাই নেই, তারপরে তোমাদের আমি টেকনিক বলে দিব। দেখো প্রথম সংখ্যাটা কি আছে বলো তো? রুটের ভিতরে 0.4 আছে, তাই না? দেখো রুটের ভিতরে 0.4টা যখন ইনপুট দিছো, দেখো দশমিক চিহ্নের পর হাজার হাজার সংখ্যা চলে আসছে, এটা মূলদ সংখ্যা না। আবার রুটের ভিতরে 0.9 লিখলে দেখবে হাজার হাজার সংখ্যা চলে আসছে, এটাও না, ঠিক আছে? কিন্তু দেখো রুটের ভিতরে তুমি যদি 0.04 দাও, তাহলে দেখো কত আসে? 1/5 আসছে। দেখো 1/5 কিন্তু দশমিকের পরে একটা সংখ্যা, এটা কিন্তু মূলদ সংখ্যা, আর কিন্তু চেক করার দরকার নেই, তাই না? দশমিকের পরে একটা সংখ্যা, রাইট? আবার এখানে হচ্ছে আরেকটা আছে 0.025, এটা আছে, দেখো এটাও দশমিক চিহ্নের পর অনেক সংখ্যা। তাহলে আমাদের আনসার কোনটা বলো তো? আমাদের আনসার হচ্ছে এই যে এইটা, আনসার হচ্ছে এইটা। এটা কেন আনসার হইছে খেয়াল করে দেখো, যদি তোমার এটা দরকার নাই আসলে, আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি। দশমিকের পরে কি দুইটা সংখ্যা না? তাহলে দুইটা সংখ্যার জন্য কি দশমিকের জন্য একটা 1 লেখা লাগে নিচে, আর দশমিক চিহ্নের পরে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য লেখা লাগে, আর উপরে তুমি জাস্ট 4 লিখবা, তাই না? তাহলে 4 কে 100 দিয়ে কাটলে হচ্ছে 25, রাইট? আর 25 কে রুট করলে হচ্ছে 1/5 পাওয়া যায়, 1/5 পাওয়া যায়, তাই না? সো এটা সহজেই কি মূল সংখ্যা হয়ে গেছে। বাট বাকিগুলো কি মূল সংখ্যা হয় নাই, কারণ কি দেখো তো এখানে হচ্ছে উপরে নিচে হচ্ছে দশমিক চিহ্নের জন্য 1 আর একটা শূন্য, উপরে 9, তাহলে 9/something কে বর্গমূল করলে তাহলে উপরে 9টা না 3 আসবে, কিন্তু 10টা তো অমূল্য সংখ্যা, যার কারণে ওভারঅল কি অমূল্য সংখ্যা চলে আসতেছে। বুঝছো? এখানেও সেম, এখানেও সেম। সো এটা হচ্ছে আমাদের মূলত মূলদ সংখ্যা।
আমরা এগুলো ক্যালকুলেটর বসাই দিব, বুঝতে পারছো? এগুলো ক্যালকুলেটর ছাড়া তোমার না করে ক্যালকুলেটর বসাই দিলে হয়ে যাবে। বলছে নিচের কোনটা মূলদ সংখ্যা? দেখো তোমার আমি কি বলছিলাম যে রুটের ভিতরে ভাগ ভাগ অবস্থা বা গুণ অবস্থা যদি দুটো অমূল্য সংখ্যা থাকে, এটা যে কখন মূলদ সংখ্যা হয়ে যাবে আমরা জানিও না, বুঝতে পারছো? এখন দেখো এখানে আমি তোমাকে যদি বলে দিই যে কোনটা মূলদ সংখ্যা, দেখো √10 কে √2 দিয়ে ভাগ করলে দেখবা √5 আসে। √5 কিন্তু মূলদ সংখ্যা না। √49 যেটা কিন্তু 7 আসবে, কিন্তু √98 মানে হচ্ছে তোমার একটা দশমিক ভগ্নাংশ, দশমিক আসবে। সো ওভারঅল দশমিক সংখ্যা চলে আসবে আর কি। দেখো এখানে আছে √100, √100 মানে 10, আর √144 মানে 12, মানে এটা 10/12 আসবে। দ্যাট মিনস এটা আসবে 5/6 আসবে, বুঝছো? ক্যালকুলেটর দিলে আর কি, ক্যালকুলেটরে দিলে। সো এটাই আমাদের একমাত্র মূলদ সংখ্যা। এখানে √200 দিলে এমনিতেই সে একটা অমূল্য সংখ্যা আসবে, তারপর 2 দিয়ে ভাগ করলে অমূল্য সংখ্যা চলে আসবে, বুঝছো? আমি এটা ক্যালকুলেটর দেখাইলাম না, তুমি ক্যালকুলেটরে বসাও, সমস্যা নেই। কারণ আমরা আসলে চাই কি, জীবনটা সহজ করতে চাই, আমরা চিন্তা করতে চাই না। সেগুলো তুমি ক্যালকুলেটরে দিলেই সহজে বের হয়ে যাবে আর কি। নেক্সট যাই। বলছে a = √3, b = √12। দেখো একটু ভালো করে তাকায় দেখো, এটাও কিন্তু একটা অমূলদ সংখ্যা, বিও কিন্তু একটা অমূলদ সংখ্যা। বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? তোমাদের আমি আগেই বলছিলাম যে দুইটা অমূলদ সংখ্যার গুণফল, ভাগফল, অথবা এখানে ভাগফল মানে উল্টা ভাগফল, এদের মান মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে, কিন্তু এদের যোগফল জীবনে মূলদ হওয়ার পসিবিলিটি নাই। তার মানে এটা অবশ্যই এটা আনসার হবে, এটাই অমূলদ সংখ্যা হবে, বুঝতে পারছো? এখন পোলাপাইন কি করতে পারে? সর্বোচ্চ পোলাপাইন যদি এই বেসিকটা না জানে, ওদের একটু এখানে সময় নষ্ট হবে। কি হবে? ওরা বসে বসে √3 আর √12 যোগ করবে, গুণ করবে, ভাগ করবে, বসে বসে একটা সময় নষ্ট, বুঝছো? আর তোমার যদি এই টেকনিকটা মাথায় থাকে যে ভাইয়া বলছে দুইটা অমূল্য সংখ্যার যোগফল বা বিয়োগফল সারা জীবন অমূলদ, বাকি গুণফল ভাগফল মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে, তা তুমি দেখলে বুঝে যাবে না কোনটা আনসার, বুঝতে পারছো? ঠিক আছে, এইভাবে চিন্তা করতে হবে আর কি। বলছে নিচের কোনটা অমূলদ সংখ্যা? নিচের কোনটা অমূলদ সংখ্যা? আমি বলে দিচ্ছি, দেখো √8, রুটের ভিতরে যদি 8 থাকে তাহলে দশমিক চিহ্নের পর অনেক সংখ্যা আসবে। √9 মানে 3, এটা তো অলরেডি একটা মূলদ সংখ্যা। 27 কে 48 দিয়ে ভাগ করলে দেখবা রুটের ভিতরে থাকলে একটা মূলদ সংখ্যা চলে আসে। সো এটা একটা অমূলদ সংখ্যা, এটাই আনসার। ওকে, নিচের কোনটা অমূলদ সংখ্যা? এটা কিন্তু একটা আবৃত দশমিক ভগ্নাংশ, সেটা মূলদ সংখ্যা। 0.80 মূলদ সংখ্যা, 0.9 মানে 3 মূলদ সংখ্যা, বাট 0.8 √8 মানে হচ্ছে এটা অমূলদ সংখ্যা, √8 হচ্ছে অমূলদ সংখ্যা, এটা আনসার। বুঝতে পারছো? তুমি সবগুলো দেখে চেক দিবা, আগে বুঝো কিনা দেখবা। বলছে নিচের কোনটা অমূলদ সংখ্যা? দেখো এটা কিন্তু বুঝার উপায় নাই। সো এখানে তোমার কি করতে হবে? সবগুলো ক্যালকুলেটর বসায় বসায় চেক দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি তোমাদের একটু বলে দিই। ধরো ক্যালকুলেটর ধরো তোমার কাছে নাই, তাও একটু বলে দিই। ধরো এই লাস্ট থেকে আসো, বলতো রুটের ভিতরে 5 আর 125 না? 5 আর কত? 125। দেখো 5 কে যদি তুমি 125 এটা দিয়ে ভাগ দেও, তাহলে কিন্তু রুটের ভিতরে হচ্ছে 1/25 পাওয়া যাবে। 5×25 125, তার মানে এখানে পাওয়া যাবে তোমার, এই ভুল বলতেছি, 5×25 125 অমূল্য সংখ্যা বলছো না? সো এখানে তোমার আসবে 1/5। 1 কত আসবে? 5। 1/5 কিন্তু এটা মূলদ সংখ্যা। আবার এখানের দিকে তাকাও, 3 আছে 27 আছে, 3 কে যদি আমি 27 দিয়ে ভাগ দিই তাহলে 1/9 পাওয়া যায়। 3 নং 27 না? তার মানে এখানে 1/3 পাওয়া যাবে। 2 কে যদি তুমি 8 দিয়ে ভাগ দাও তাহলে এখানে 1/4 পাওয়া যায়, রুট করলে হচ্ছে 1/2 পাওয়া যাবে, বুঝতে পারছো? আর এইখানে তাকাও, এখানে উপরে √7, এখানে √ওভার কত? 21 না? 7 কে 21 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে 1/3। 1/3 কে রুট করলেও এখানে একটা দশমিক চিহ্নের পর অনেক সংখ্যা চলে আসবে, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, ওকে। বলছে মূলদ সংখ্যার ক্ষেত্রে √49 একটি বিজোড় সংখ্যা। হ্যাঁ, √49 মানে 7 পাওয়া যাবে, এটা একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, এটার আনসার ঠিক আছে এটা। তারপরে কি বলছে? 0.21 একটি প্রকৃত ভগ্নাংশ। এই 0.21 কি প্রকৃত ভগ্নাংশ? বলো।
0.21 মানে যদি দশমিক তোমার উপরে যদি কি হয়, লবে যদি সংখ্যা ছোট হয়, হরে যদি বড় হয়, তাইলে তো প্রকৃত ভগ্নাংশ, তাই না? তুমি দেখবা যতগুলো সংখ্যা তুমি প্রকৃত ভগ্নাংশ লিখবা, ধরো 2/3 বা ধরো 2/5 বা ধরো 7/9, দেখো তো উপরে ছোট নিচে বড় না? এই সবগুলা সংখ্যাই কিন্তু 0 দশমিক সামথিং আসে, 0 দশমিক সামথিং। যদি এখানে বড় হইতো, ধরো এখানে উপরে হইতো ধরো 4, নিচে ধরো হইতো 3, তাহলে দেখতে যে দশমিক ভাগ করলে কিন্তু 1 পয়েন্ট সামথিং হবে, রাইট? সো তোমাকে আমি একটা সহজ একটা বুদ্ধি শিখাই দেই, সেটা হচ্ছে দেখবা যে যেই সংখ্যাগুলোতে কোনো পূর্ণ সংখ্যা নাই প্রথমে, মানে একটা শূন্য বা শূন্য, জাস্ট 0 দশমিক সামথিং, এগুলো সবগুলো প্রকৃত ভগ্নাংশ, সবগুলোই প্রকৃত ভগ্নাংশ। অথবা তুমি এটা ক্যালকুলেটর বসাতে পাবা, যেমন ধরো তুমি 0.21 লিখছো, কি লিখছো 0.21, তুমি ক্যালকুলেটর সমান সমান চিহ্ন দাও, দেখো আসছে কত 21/100, তার মানে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, দ্যাট মিনস এটা প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। বুঝতে পারছো? ক্লিয়ার? সো নেক্সট আমরা দেখি, বলছে শূন্য একটি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, শূন্য একটা পূর্ণ সংখ্যা, কারণ আমরা পড়ে আসছি যে পূর্ণ সংখ্যার প্রকারভেদ পড়ে আসছিলাম না, শূন্য, ঋণাত্মক, অঋণাত্মক। সো শূন্য একটি পূর্ণ সংখ্যা গেল এটা। বলছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ, বিয়োগফল সর্বদা অমূলদ, গুণফল মূলদ হইতে পারে, অমূলদ হইতে পারে। দেখছো, এটা আমরা পড়ে আসছি। সো এটা আনসার। ওকে, এরপরে কি বলছে, এরপরে আসো আমরা টাইপ 2 তে যাই। তাহলে তোমাদের কি মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হইছে? সো আমরা কিন্তু মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার ম্যাথগুলা কিন্তু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারি, বা মাঝে মাঝে আমরা অপশন চেক দিয়ে সলভ করে ফেলতে পারি। বুঝছো? সো এবার হচ্ছে আমরা টাইপ 2 শুরু করব। টাইপ 2 তে খেয়াল করে দেখো কি বলছে, যে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সামান্য বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ সংক্রান্ত। মানে তোমার কাছে একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে, এটাকে তুমি সাধারণ বা স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করবে। কিরকম খেয়াল করে দেখো, ধরো আমি তোমাকে বললাম 2 শুধুমাত্র 3, এটাকে তোমাকে যদি আমি বলি ভগ্নাংশ আকারে প্রকাশ করো, তাহলে কিন্তু তুমি কি করা বলো তো? দশমিকের জন্য একটা 1 দিবা, দশমিকের পরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দিবা, তারপরে পুরা সংখ্যাটা তুমি উপরে লিখবা, যেখানে কোনো কি থাকবে না, দশমিক থাকবে না, শুধু 23 লিখবা। তাই এটাকে আমরা কি করলাম, সাধারণ ভগ্নাংশে কনভার্ট করলাম। এখানে কিন্তু কোনো আবৃত্ত নাই, জাস্ট একটা নরমাল দশমিক ভগ্নাংশ, রাইট? কিন্তু যদি এরকম হইতো যে 2.3 পৌনপণিক, সো তখন আমরা আসলে কি করতাম? দেখো, আমাদের প্রথমে এই ধরনের ম্যাথগুলো যদি আবৃত্ত দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে চাও, সিস্টেমটা হচ্ছে তোমাকে প্রথমে পৌনপণিক যতগুলো আছে নিচে ততগুলো 9 লিখতে হবে। ততগুলো কি লিখতে হবে? 9। ঠিক আছে, তাহলে একটা পৌনপণিক মানে একটা 9 লিখছো। এবার উপরে তুমি পুরা সংখ্যাটা লিখবা, 23 লিখবা, পুরা 23টা লিখবা। বুঝতে পারছো? মানে পুরো সংখ্যা লিখবা, যেখানে কোনো দশমিকও লিখবা না, আবৃত্ত অংশ লিখবা না। ওকে, দেন মাইনাস করবা। হচ্ছে আবৃত্ত বাদে যে সংখ্যাগুলো আছে না, অঙ্কগুলো আছে না, এই অঙ্কগুলো এখানে লিখবা। বুঝছো? তাহলে মানে এখানে তোমার আলটিমেটলি আসবে 21 ডিভাইডেড বাই হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? তুমি একটু ক্যালকুলেটরে এখানে বসাই দেখো, 21 ভাগ 9 দাও, দেখো 2.33333333 অনেক সংখ্যা আসছে। বুঝতে পারছো? তাহলে আমরা আরো কয়েকটা ম্যাথ করি এখানে। যেমন তোমাকে আমি যদি বলি 4.51 পৌনপণিক, তাহলে তুমি কি করবা জানো? প্রথমে পৌনপণিক আছে দুইটা সংখ্যার উপর, তাহলে নিচে দিবা 2টা 9, তারপর পুরা সংখ্যার উপরে লিখবা, পুরা সংখ্যাটা উপরে লিখবা, দেন বিয়োগ করবা। কাকে বিয়োগ করবা? পৌনপণিক ছাড়া যে সংখ্যাগুলো আছে, পৌনপণিক ছাড়া অঙ্কগুলো আছে যে শুধুমাত্র 4। সো বিয়োগ করলে আনসার চলে আসবে। বুঝতে পারছো? তার মানে এখানে আসবে তোমার 447 ডিভাইডেড বাই হচ্ছে 99। আবার ধরো তোমাকে আমি বললাম এখানে 5.716, ধরো আমি তোমাকে এবার 1 আর 6 এর উপর পৌনপণিক দিছি, এটা কিন্তু অবিশুদ্ধ পৌনপণিক, তাই না? সো এগুলা কেমনে ভগ্নাংশে কনভার্ট করবা? এখানে আগে দেখবা দশমিক পৌনপণিক সহ কয়টা সংখ্যা, 2টা না? তাহলে তুমি 2টা 9 লিখবা। দেখো তো দশমিকের পরে পৌনপণিক ছাড়া আছে কয়টা? পৌনপণিক ছাড়া আছে একটা, শুধুমাত্র 7, রাইট? সো 7 এর জন্য দিবে একটা শূন্য।
তার মানে কি আমরা কি শিখতেছি, পৌনঃপুনিক যতগুলাতে আছে ততগুলা 9 দিতে হবে, যদি পৌনঃপুনিক ছাড়াও দশমিক চিহ্নের পরে কোনো অঙ্ক থাকে ততগুলো 0 দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা এবার পুরো সংখ্যাটা লিখো, 5716 বিয়োগ করবা। কি বিয়োগ করবা? পৌনঃপুনিক ছাড়া যারা আছে তাদেরকে জাস্ট বিয়োগ করবা। তাহলে পৌনঃপুনিক ছাড়া আছে 57, 57, জাস্ট 57 এখানে বিয়োগ করে দিবা, যা আসবে বিয়োগ করলে তাই। বুঝতে পারছো? ক্লিয়ার? আবার খেয়াল করো, এখানে ধরো তোমাকে আমি বললাম 7.16249, ধরো 2 এবং 9 এর মাথার উপর পৌনঃপুনিক। তাহলে এখানে এটা যদি আমি ভাঙাই, তাহলে পৌনঃপুনিক ছাড় সহ হচ্ছে অঙ্ক 3টা। দেখো এইটার মাথার উপর এটার মাথার উপর পৌনঃপুনিক না, তাহলে মাঝখানেটার উপরে কিন্তু পৌনঃপুনিক। তাহলে মোট অঙ্ক হচ্ছে এখানে 3টা, সো 3টা 9। দেখো পৌনঃপুনিক ছাড়া দশমিক চিহ্নের পর অঙ্ক আছে 2টা, একটা 1 একটা 6, তাহলে দুটো শূন্য বসাও। এবার উপরে ফুল সংখ্যাটা বসাও, ফুল সংখ্যাটা উপরে বসাও, মাইনাস করো পৌনঃপুনিক ছাড়া অঙ্ক মানে 716, তাইলে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? এখন কথা হচ্ছে ভাই আমরা কি পরীক্ষার খাতায় এমসিকিউ থেকে এমনি সলভ করব? না, পরীক্ষা খাতায় তোমার এমনি সলভ করার প্রয়োজন নাই, তোমাদের টেকনিক শিখাই। ঠিক আছে? ধরো 2.3 পৌনঃপুনিক না, এটাকে ধরো তোমাকে বলছে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। তুমি যেন কি করবা, যে কোনো ক্যালকুলেটর, তোমার যে কোনো ক্যালকুলেটর আছে, তুমি কি করবা, শুধুমাত্র তোমার কোনটাতে, ওই যে 100 ms ক্যালকুলেটর আছে না, ওইগুলাতে মনে হয় হবে না, ওইগুলাতে দশমিক বানানো যায় না আর কি। বুঝতে পারছো? সো যাদের আসলে 100 ms ক্যালকুলেটর আছে, আমি তোমাদের বলবো যে তোমরা 991 ES বা ES প্লাস এই ধরনের ক্যালকুলেটরটা কিনে নাও, এগুলা তোমার সব সময় লাগবে, তুমি ইন্টারভিউ উঠলে এগুলো লাগবে। বুঝতে পারছো? সো যেটা বলতেছিলাম যে 2.3 পৌনঃপুনিক, ভাই তুমি তো 3 এর মাথার উপর পৌনঃপুনিক দিতে পারবা না, এই জন্য তুমি কি করবা জানো, 3 অনেকবার লিখবা, 3 অনেকবার লিখবা, কারণ 3 অনেকবার লিখেই তো পৌনঃপুনিক হয়ে যায়, তাই না? এবার সমান সমানে ক্লিক করো, দেখো 7/3 চলে আসছে। 7 বাই কত? 3। তার মানে এখানে খেয়াল করে দেখো, এই যে এটা কিন্তু তোমার আসলে 7/3, কারণ এখানে 3 তিরিকে কত 9, এখানে 3 7 21, তার মানে কিন্তু আনসার কিন্তু তোমার এখানে 7/3। বুঝছো? আরো দেখাই, ধরো এটাকে যদি আমি এই ক্যালকুলেটর বসাই, তাহলে 451, তাই না? তাহলে 4 এই যে 4.51 না পৌনঃপুনিক, তাহলে 51 অনেকবার লিখবা। হ্যাঁ, তো যতবার মন চায় লিখবা, লিখার পর সমান সমান চিহ্ন দিবা। দেখো চলে আসছে 149 ডিভাইডেড বাই 33, অর্থাৎ তুমি 447 আর 99 কাটাকাটি করলে 149/33 আসবে। ওটাই আনসার, ওটাই এমসিকিউতে থাকবে। বুঝছো? ধরো এটার দিকে তাকাও, 5.716 এর উপর পৌনঃপুনিক, তাই না? তা তুমি কি লিখবা জানো, এখানে লিখবা 5.7 তারপর 16 লিখবা অনেকবার, 16 অনেকবার লিখবা, সমান সমান ক্লিক। এই আরো লিখতে হবে, বুঝছো? কম হয়ে গেছে আর কি, 16 লিখলাম অনেকবার, এই যে দেখছো চলে আসছে। বুঝছো? মানে ক্লিয়ার হয়েছে জিনিসটা, কয়েকবার লিখলেই তোমার চলে আসে আর কি। সো এবার আমরা চলো এমসিকিউ সলভ করি। আশা করি তোমরা এই হাতে কলমে কেমনে সলভ করবা ওইটাও বুঝছো। এবার আমরা ক্যালকুলেটর সলভ করবো কেমনে এটাও দেখলাম। সো দেখো এখানে কি বলছে, 0.03 পৌনঃপুনিককে সামান্য ভগ্নাংশে কনভার্ট করতে। তাহলে তুমি কি লিখবে জানো, প্রথমে লিখবা 0.0, তারপর 3 এর উপর পৌনঃপুনিক ছিল, তাহলে অনেকবার 3 লেখো, দেখো আনসার চলে। এই কি, আবার লিখে অনেকবার লিখতে হবে। দেখো 1/30, তাহলে 1/30 কোনটা আনসার বলো তো? 1/30 হচ্ছে এটা। বুঝতে পারছো? তারপরে খেয়াল করে দেখো, বলছে 0.24 পৌনঃপুনিক, তাহলে 0.24 পৌনঃপুনিক, তাহলে 0.24 অনেকবার লিখলা, তাহলে 11/45, এই যে 11/45। বুঝতে পারছো? তারপরেরটার দিকে তাকাও, 0.012 2/165, 2 এই ভুল লিখছি নাকি, জিরো লিখি নেই প্রথমে নাকি, 0.12121212 2/165,
এই দেখে নি এবার 2/165 এখানে কি নাই 2/165? দাঁড়া ধরে ক্যালকুলেটর হাতে করি দেখি তো আমি ভুল ভুল আছে মনে কোথাও। তাহলে 9 দুইটার জন্য এটা একটা শূন্য, পুরোটা লিখলে হচ্ছে তোমার 12 আসবে, কারণ প্রথমে শূন্য শূন্য লেখা দরকার নাই, মাইনাস শূন্য বিয়োগ করলে আসবে 12। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ও বুঝতে পারছি, আসলে এখানে একটা মিস্টেক হয়েছে কি জানো, এইটার মাথার উপর পৌনঃপুনিকটা হবে না, মানে যদি এই অপশনগুলো হয় এখানে পৌনঃপুনিক 1 এর উপরও দিয়ে দিছে, বুঝছো? এইবার করো দেখি 0.1 মানে 0.01 তারপর 21 একবার লিখো, এই যে 11/900, 11/900, বুঝতে পারছো? মানে এখানে ভুলে হচ্ছে পৌনঃপুনিক দিয়ে দিছে আর কি, পৌনঃপুনিকটা হবে না। এরপরে আসো কি বলছে, 0.234, বলো 0.234 এটাকে পৌনঃপুনিক বানাবা কেমনে? পয়েন্ট লিখবা 234 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 দিলা কয়েকবার, 26/111। দেখছো সহজ না একবার এই টাইপটা? জাস্ট সামান্য ভগ্নাংশ প্রকাশ করার জন্য খালি কয়েকবার খালি লিখতে হবে, বুঝতে পারছো? সো মোটামুটি আমাদের টাইপ 2 শেষ। সো দেখো টাইপ 2 তে আমরা যে ম্যাথগুলো দেখলাম, এখানে কিন্তু সামান্য ভগ্নাংশকে স্বাভাবিক নরমালি দশমিক ভগ্নাংশকে স্বাভাবিক ভগ্নাংশ প্রকাশ, এগুলা করা খুব সহজ, হাতে কলমে করতে হবে না, জাস্ট ক্যালকুলেটরে বেশ কয়েকবার ইনপুট দিলেই তুমি আনসারগুলো খুব সহজে পেয়ে যাবা, বুঝতে পারছো? এবার চলো আমরা টাইপ 3 দেখি। টাইপ 3 তে কি বলছে দেখো, আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ, গুণ এবং ভাগফল সম্পর্কিত, মানে আমরা এই আবৃত্ত দশমিক ভগ্নাংশ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলা করব আর কি, বুঝতে পারছো? এখন এগুলা কেমনে করতে পারি, তো নরমালি দেখো একটা জিনিস খেয়াল করো, তোমাকে একটা জিনিস দেখাই, ধরো আমি তোমাকে বললাম 2.3 পৌনঃপুনিক প্লাস 4. ধরো এখানে হচ্ছে 5.6 পৌনঃপুনিক, হ্যাঁ ওকে। তো ধরো এই দুটো যোগ করবা, এখন এই দুটো যোগ করতে গেলে তো তুমি র্যান্ডমলি যোগ করলে তো ঝামেলা হয়ে যাবে, তাই না? তো এইগুলা যোগ বিয়োগ করতে হইলে এদেরকে যেন কি করতে হয়, এদেরকে তোমার প্রথমে সদৃশ আবৃত্ত বানাইতে হয়। সদৃশ আবৃত্ত মানে কি, যে দশমিক চিহ্নের পর দুইটা সংখ্যার যেন তোমার অঙ্ক সংখ্যা যেটা হচ্ছে তোমার যে আবৃত্ত আর অনাবৃত্ত যেন সমান থাকে, বুঝো না জিনিসটা? মানে দেখো তো এখানে আবৃত্ত অঙ্ক কয়টা, একটা, এখানে কয়টা বলো তো, দুইটা, তাহলে সমান যেন থাকে, যেন কি থাকে বলো তো, সমান থাকে, তাইলে গিয়ে তুমি কি করতে পারবা, যোগ বিয়োগটা করতে পারবা। এখন সমান করাটা আবার ঝামেলা না একটা, সমান কিন্তু করাটা একটা ঝামেলা। তো আমরা এই ধরনের ম্যাথগুলা কেমনে সহজে সলভ করতে পারি, ঠিক আছে? বা তোমাকে আমি আরেকটা টেকনিক শিখাইতে পারি, সেটা হচ্ছে কিভাবে তুমি বিসদৃশ থেকে খুব সহজে সদৃশ বানাইতে পারবা, বিসদৃশ থেকে সদৃশ বানানোর সিস্টেমটা কেমনে আর কি। সো এইটা চলো আমরা আগে দেখে নেই, তারপরে তোমাকে আমি এই যোগ বিয়োগ গুণ ভাগগুলা শিখাবো, ঠিক আছে? সো খেয়াল করে দেখো যে আমরা যদি একটা বিসদৃশ, ধরো বিসদৃশ, এই বিসদৃশ থেকে যদি আমরা তোমার সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের বেশ কিছু সিস্টেম আছে। এখন সিস্টেমটা কি, সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করব, তাহলে তোমার আশা করি জিনিসটা একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? কারণ বিসদৃশ থেকে সদৃশ বানানোর পরেই আমরা যোগ বিয়োগ গুলা করি, যোগ বিয়োগটা বিসদৃশে সদৃশ না বানিয়ে করা যায় না, মানে টাফ হয় আর কি। বাট আমরা কেমনে করবো এটা একটু দেখাই তোমাদের। যেমন খেয়াল করো, ধরো আমি তোমাকে লিখলাম হচ্ছে এখানে 2.1643, ঠিক আছে? ধরো এখানে 4 আর 3 মাত্রার উপর পৌনঃপুনিক, একবার আমি একটা দিয়ে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, হ্যাঁ? ধরো এখানে আছে তোমার 5.1 না অন্য সংখ্যা দিই, ধরো 7.417, ঠিক আছে? ধরো এখানে তোমার পৌনঃপুনিক আছে ধরো এই দুইটার উপর, ওকে?
আচ্ছা আচ্ছা, আরেকটা সংখ্যা বাড়াই দিতে পারি, এখানে ধরো এখানে আরেকটা সংখ্যা আমি বাড়াই দিলাম। ধরো এখানে তোমার আমি 5 দিয়ে দিলাম একটা, তোমাকে বুঝাইতে পারি আর কি জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু এখানে ভালো করে খেয়াল করে দেখবা, প্রথমে প্রথমে দেখবা যে এই দুইটা সংখ্যার মধ্যে দশমিক চিহ্নের পরে অনাবৃত্ত অঙ্ক কয়টা কয়টা করে আছে। দেখো এখানে অনাবৃত্ত অঙ্ক আছে 3টা, আর এখানে অনাবৃত্ত অঙ্ক আছে কয়টা বলো তো? 2টা। বুঝতে পারছো? তাহলে কোনটা বেশি বলো তো? 3টা না? তাহলে আমরা এখানে যেইটার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা হবে বা বেশি অঙ্ক হবে ওইটা আমরা নিব, ওইটাকে কাউন্ট করব। ওকে, তাহলে এখানে তোমার অনাবৃত্ত অঙ্ক, আমরা অনাবৃত্ত অঙ্ক টোটাল নিব হচ্ছে 3টা, কারণ এখানে সবচেয়ে বেশি হচ্ছে 3টা। ঠিক আছে, এইবার এইবার তুমি খেয়াল করে দেখো, এখানে আবৃত্ত অঙ্ক এখানে 2টা, এখানে কয়টা? 3টা না? ভাইয়া বলো তো আবৃত্ত অঙ্কগুলার 2 আর 3 না? বলো তো 2 আর 3 এর লসাগু কত? বলো, 2 এবং 3 এর লসাগু কত? 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6, রাইট? তাহলে আমরা যে সদৃশ বানাবো সেখানে আমরা আবৃত্ত অঙ্ক নিব হচ্ছে, আবৃত্ত অঙ্ক নিব এই আবৃত্ত অঙ্কগুলোর লসাগু। তাহলে লসাগু হচ্ছে কত বলো তো? 6। তাহলে আমরা যে এদেরকে এখন সদৃশ বানাবো, সদৃশ বানাইতে হইলে অনাবৃত্ত অঙ্ক লিখতে হবে 3টা আর আবৃত্ত অঙ্ক লিখতে হবে 6টা। মোট কয়টা হয়েছে বলো তো? 9টা। তাহলে আমরা এদেরকে এখন সদৃশ বানাবো। তাহলে সদৃশ বানানোর সিস্টেমটা হচ্ছে এরকম, দেখো এটাকে যদি সদৃশ বানাইতে চাও লিখবা 2, প্রথমে 2টা কোনো সমস্যা নাই, তারপরে 165, এটা তো তোমার কি আছে বলো তো? অনাবৃত্তে, এরা তো রিপিট হবে না, 4 3 রিপিট হবে। তাহলে 4 3 রিপিট যে করবা 4 3 4 3 4 3 4 3, খালি কি রিপিট করতেই থাকবা? না। এখানে বলো তো আবৃত্ত কয়টা? 3টা, অনাবৃত্ত কয়টা? 6টা, মোট কয়টা হইছে? 9টা না? তাহলে দশমিক চিহ্নের পর মোট 9টা অঙ্ক লিখতে হবে তোমাকে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টা এখানে হয়ে গেছে না? সো এই দুটো বাদ, এই দুইটা বাদ। বুঝতে পারছো? এটা বাদ। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ওকে, এবং শুধু এটা লিখলে হবে না, তোমাকে এখানে আবৃত্ত অঙ্ক কয়টা? 6টা না? 6টার মাথার উপর পৌনঃপুনিক দিতে হবে। দ্যাট মিন্স প্রথমে 1 2 3টা বাদ দিয়ে বাকি 6টার মাথার উপর পৌনঃপুনিক দেওয়া মানে হচ্ছে প্রথমটা আর লাস্টের উপর পৌনঃপুনিক দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো? সেম টু সেম যদি আমি এটার কথা বলি, তাহলে এখানে কি আছে বলো তো? 5 আছে, পরে 7 2 আছে, এটা তো আর রিপিট হবে না, কিন্তু 4 1 7 রিপিট হবে। 4 1 7 4 1 7 4 1 4 1 7 রিপিট হয়ে থাকবে। দেখো তো কয়বার লিখছো? দশমিকের পর 1 2 3 4 5 6 7 8 9, এই যে এই পর্যন্ত হবে, বেশি লিখে ফেলছো 1 আর 7, সো 1 আর 7 বাদ। বুঝতে পারছো? এবার পৌনঃপুনিক কটার উপর দিবা? 3টা বাদে বাকি 6টার উপর। এই যে এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক, দেখছো? এবার দেখো তো এরা কিন্তু সদৃশ হয়ে গেছে। সদৃশ কেমনে? দেখো এখানে অনাবৃত্ত অঙ্ক যা, এখানে অনাবৃত্ত অঙ্ক তা, এখানে আবৃত্ত অঙ্ক যা, এখানে আবৃত্ত অঙ্ক কি বলো তো? তাই, তাই না? তো তখন আমাদের যোগ করতে কি হয় বলো তো? সুবিধা হয়, তখন আমরা যোগ করব। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তাহলে আমাদের তো যোগ করতে তো অনেক ঝামেলা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ম্যাথ, তাই না? সো টেকনিক তো অবশ্যই আছে। সো তোমাকে আমি প্রথমে কিভাবে বিসদৃশ থেকে সদৃশ বানাইতে হয় এই টেকনিকটা শিখাইলাম। এবার জাস্ট তুমি এদেরকে কি করে দিও বলো তো? এদেরকে তুমি যোগ করে দিবে, এবং এদেরকে যোগ করার জন্য দেখা যায় কি করতে হয়, যে এই পাশে তোমার আলাদা করে এদেরকে আরো 1 2 বার লিখা লাগে, রাইট? সো এখানে বিশাল ঝামেলা। এই বিশাল ঝামেলার সমাধান যদি তুমি খুব সহজে সলভ করতে চাও, এটার একমাত্র সমাধান হচ্ছে তোমার ক্যালকুলেটরে। ক্যালকুলেটরের সাথে তুমি খুব সহজে কি করতে পারবা? সমাধান করতে পারবা। সো যেটা বলতেছিলাম যে এই এগুলো আমাদের করার কোনো প্রয়োজন নাই, আমরা যোগ করতে গেলে সরাসরি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবো। তো চলো আমরা দেখি আসলে। দেখো এখানে কি বলছে? 0.1 পৌনঃপুনিক 0.01 পৌনঃপুনিক। দেখো তুমি কি করবা, তুমি যখন ক্যালকুলেটর সলভ করবা 0.1 1 তুমি অনেকবার লিখবা, প্লাস দিবা 0.01 1 অনেকবার দিবা। বুঝছো? এবার যোগ করে দাও। 11 বাই কত আসছে? 90 না? এই যে এখানে তোমার কি আছে বলো? এই যে 11 বাই 90, এটাই আনসার। বুঝছো কি করছি? তোমার পৌনঃপুনিক যেটা আছে অনেকবার লিখছি, জাস্ট যোগ করে দিছি, আনসার চলে আসছে। বুঝতে পারছো? ক্লিয়ার? সো নেক্সটটা যাই। দেখো কি বলছে,
0.27 প্লাস 0.5 পৌনপুনিক, তাই না? তাহলে 0.27, তাহলে এখানে 0.27, তাহলে 7টা যেহেতু পৌনপুনিক, সো 7টা আমরা অনেকবার লিখি। তারপরে প্লাস হচ্ছে 0.5, 5টা পৌনপুনিক, সো 5টা আমরা অনেকবার লিখি, এরপরে যোগ করে দিই। দেখো এখানে কত আসছে, 5/6। তাহলে আমাদের আনসার কোনটা বলো তো? আনসার 5/6। 5/6 কত আসে? 5/6 দশমিক করলে কত আসে? 0.833333 অনেকবার আসে, তাই না? তার মানে এখানে 0.83 পৌনপুনিক আর কি। তাহলে এখানে হচ্ছে 0.83 পৌনপুনিক, এই যা আছে 0.83 পৌনপুনিক। বুঝতে পারছো? ক্লিয়ার? সো আমরা মোটামুটি বুঝলাম যে যোগগুলা কেমনে সলভ করতে হয়। সো ক্যালকুলেটর দিয়ে আমরা এগুলো সলভ করে ফেলতে পারি। সেম টু সেম যদি গুণের ক্ষেত্রে বলি, ভাগের ক্ষেত্রে বলি, এগুলো তুমি সরাসরি ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারবা। চলো আমরা দেখি। তো গুণ এখানে কি বলছে? 0.2 পৌনপুনিক এবং 0.16 পৌনপুনিক। তাহলে আমরা এটা কিভাবে ইউজ করব? দেখো এইভাবে ইউজ করব আমরা। 0.2 পৌনপুনিক না, ইনটু হচ্ছে 0.16 পৌনপুনিক ছিল, সো 6 এর মাথার উপর অনেকবার আমরা অনেকগুলো 6 লিখব। এখানে হচ্ছে 1/27 আসছে গুণ করার পর। 1/27, 1/27 দশমিকে নিলে কত হয়? 0.037037037, তার মানে 0.037 রিপিট হয়েছে। তাহলে কি লিখ কই রে? 0.037037037, তাই না? তাহলে এখানে কি আছে সেটা পয়েন্ট, এই এটা ভুল আছে নাকি? 0.037, ও তাহলে ভুল আছে। এই যে এইটা আছে না, এটা এখানে না হয় এখানে হবে 0.037, এটাই আনসার হবে। বুঝতে পারছো? এটা একটু ভুল আছে, ঠিক আছে, এটা আনসার। এরপরটা যাই, বলছে 0.16.3। তাহলে তাহলে কিভাবে করা বলো তো? 0.16 ইন্টু 0.3 দিয়ে সমান সমান 0.05555555, তার মানে 0.05 পৌনপুনিক। দেখো তো 0.05 পৌনপুনিক আছে এখানে? হ্যাঁ হ্যাঁ, 0.05 পৌনপুনিক তো নাই। তাহলে কেমনে করো বলো? এখানে কোনটা 0.05 পৌনপুনিক হবে বলো তো? 1/3, এটা তো হবে না। 1/9, এই যে 1/9ই মনে হয় এটাই, এটাও না। 1/18, 1/18, এই দেখো 0.05555555, দেখছো? তার মানে তোমার এইটা আনসার। বুঝতে পারছো? মানে যখন তুমি এগুলারে তুমি ক্যালকুলেটর বসাইছো তখন কি আসছে? 0.055555 আসছে না? সেখানে তো 0.0555 নেই, ভগ্নাংশ আছে। তোমাকে এইগুলো চেক করে দেখতে হবে কোনটাতে হচ্ছে 0.055 আসে। বুঝছো? এটা তো 3/3 1 আসে, জন্য আমি ক্যালকুলেটর দেখাইনি। বাকিগুলো দেখে আমি দেখলাম লাস্টের আনসার। ওকে ওকে, চলো যাই নেক্সট। বলছে 0.28 আবার 42.18। তাহলে বলো তো 0.28, 8 অনেকবার লিখতে হবে, 8 অনেকবার লিখতে হবে, ইন্টু 42.18। সো 18 অনেকবার লিখতে হবে, 18 18 18 18 18 18 18 18 18 18। বুঝতে পারছো? সো এখানে কত আসছে? 60 32 আর নিচে 495, দেখি তো দশমিকে আছে। আচ্ছা দশমিকে আছে, এটা দশমিকে ক্লিক করো। দেখো 12.1858585, তার মানে 185 গুলো রিপিট হয়েছে, রাইট? তার 12.1 তারপরে 85 রিপিট হবে। 12.1, এই যে 85 রিপিট হয়েছে, তার মানে এখানেও একটু ভুল আছে। ওই যে ফোঁটাগুলো একটু ভুল করছে আর কি, বুঝছো? এটা আনসার। ওকে, সো আশা করি তোমরা যোগ বিয়োগ গুণ এগুলা সবকিছু বুঝে গেছো। ভাগটাও সেম করতে হবে। ভাগটাও আমরা কি করব? দেখো এখানে 0.2 পৌনপুনিক আর 0.04 পৌনপুনিক, তাই না? তাহলে এখানে হচ্ছে তুমি কি করবা? 0.2 লিখবা অনেকবার, ভাগ হচ্ছে 0.04 লিখবা অনেকবার। এই যে আনসার 5 আসছে, আনসার হচ্ছে 5। বুঝতে পারছো? ক্লিয়ার? সো আমার মনে হয় তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবকিছু পাইরা যাবা। সো এটাও তোমরা সলভ করে ফেলতে পারবা। এক্স এর মান দিছে, ওয়াই এর মান দিছে, যোগ ফল বের করতে বলছে, গুণ ফল বের করতে বলছে, ভাগ ফল বের করতে বলছে। পারবা না? পারবা, এটা তুমি এইচডব্লিউ করে নিও আর কি। বুঝছো?
সো আমাদের টাইপ 3 মোটামুটি শেষ। এবার হচ্ছে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব, বুঝছো? সো টাইপ 4 আমাদের কি আছে? টাইপ 4 হচ্ছে আমাদের দশমিক, পূর্ণবর্গ, মৌলিক সংখ্যা, পূর্ণ স্বাভাবিক সংখ্যা, এই মানে সবকিছু মিলায় ঝিলায়, মানে আমাদের লাস্ট টাইপ। এই টাইপটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টাইপ। সো এই টাইপের মধ্যে আমরা বেশ কিছু এমসিকিউ দেখব, বিভিন্ন ধরনের এমসিকিউ দেখব, মানে একই রকম এমসিকিউ না, বুঝতে পারছো? সো এই টাইপটা করলে আমাদের মোটামুটি শেষ। সো চলো আমরা এই টাইপের আসলে কোনো বেসিক দরকার নাই, কারণ এখানে বেসিক তোমাকে আমি যা আগে পড়াইছি সেগুলো দিয়েই কাজ করব। আর দুই একটা জিনিসপত্র লাগবে, ওটা আমরা এমসিকিউ দেখার সময় দেখে ফেলবো, ঠিক আছে? চলো আমরা শুরু করে দিই। সেখানে বলছে √5 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটা? এটা বের করার জন্য জাস্ট তোমার একটা ক্যালকুলেটর যথেষ্ট। তুমি কি করবা, রুটের ভিতরে দিবে একটা 5, 5 এর পরে তুমি দেখো এখানে কি বলছে, 2.2360। দেখো 60 4 দশমিক, এটার পরে কিন্তু 6 আছে। তা আমরা জানি যে যতটুকু লিখবা তার পরের সংখ্যা যদি 5 বা 5 থেকে বেশি হয় তাহলে একবারে, তাই না? তাহলে তুমি যদি 4 দশমিক স্থান পর্যন্ত লিখতে চাও তাহলে 2.2361 লিখতে হবে। 2.2361, দেখো তো 2.2361 কোথায় আছে? এই যে 2.2361 এটা আছে, বুঝতে পারছো? সো এটা আনসার লিখতে হবে। এরপরে কি বলছে, এত এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? ভাইয়া 0.0025 না? তুমি খেয়াল করো তো, রুটের ভিতরে 0.0025 যদি দেও তাহলে কত আসে? 0.05 না? 0.05, বলো তো 0.05 কি সংখ্যা? আবৃত্ত দশমিক, অনাবৃত্ত অসীম, নাকি অসীম দশমিক, নাকি সসীম দশমিক? দশমিকের পরে সসীম অঙ্ক আছে না এখানে, 0.05 সসীম সংখ্যক, তার মানে আনসার কোনটা বলো তো? সসীম দশমিক, বুঝতে পারছো? ক্লিয়ার? নেক্সট যাই। বলছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এদের গুণফলের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তুমি সারা জীবন মনে রাখবা, 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা হয়। কত যোগ করলে? 1 যোগ করলে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে, এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ। এবার আমি তোমাকে জিনিসটা বুঝাই দিই একটা। যেমন ধরো তুমি পরপর 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নাও, যেই কোনো, ধরো 2 নিলা, 3 নিলা, 4 নিলা, 5 নিলা, এদের সাথে 1 যোগ করো। দেখো তো টোটাল মানটা কত আসে। তোমার এখানে 4 5 20, এখানে 3 গুণা 6, তাহলে তোমার 20 এর সাথে তোমার কত যোগ করলে, 6 গুণ যদি করো, বা 40 120, তাই না? 120 1 যোগ করলে হচ্ছে 121 হয়, তার মানে 121। সো 121 কে তোমার 121 কি সংখ্যা বলো তো? একটা পূর্ণ বর্গ সংখ্যা। 121 এর রুট করলে 11 পাওয়া যায়, রাইট? সো যেই কোনো 4টা স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল কি হয়? পূর্ণ বর্গ সংখ্যা হয়, বুঝতে পারছো? এটা তোমার ম্যাথও আছে বইয়ের মধ্যে। বলছে নিচের কোনটি বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ? বিশুদ্ধ মানে কি? দশমিক চিহ্নের পরে কোনো অনাবৃত অঙ্ক থাকবে না। দেখো এখানে দশমিক চিহ্নের পর 2টা অনাবৃত, এখানে দশমিক চিহ্নের পর 2টা অনাবৃত, এখানে দশমিক চিহ্নের পর 1টা অনাবৃত, এখানে দেখো দশমিক চিহ্নের পর কোনো অনাবৃত অংশ নাই, পুরোটাই আবৃত্ত। তাহলে এটাই আনসার, তাহলে এটাই আনসার, বুঝতে পারছো? ঠিক আছে, নেক্সট যাই। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা? এই জগতে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। অনেকে বলে 1, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। 2 হচ্ছে আমাদের কি সংখ্যা? মৌলিক সংখ্যা, এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, বুঝতে পারছো? সেগুলো আমাদের এমসিকিউতে আসে। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা কিন্তু সবসময় 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6, তাই না? সো এগুলা কিন্তু স্বাভাবিক সংখ্যা না, এটাও না, এটাও না, আনসার হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, বুঝতে পারছো? এরপরে কি বলছে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে পূর্ণ বর্গ নয় এরকম যেই কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটা অমূল্য সংখ্যা। দেখো কি সুন্দর একটা প্রশ্ন বলছে, পূর্ণ বর্গ নয় এরকম যেই কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটা অমূল্য সংখ্যা। আমি তোমাদের টাইপ 1-এ পড়ায় আসছি। পূর্ণ বর্গ নয় এরূপ যেই কোনো স্বাভাবিক সংখ্যা, যেমন √2, √3, √4 না, 5, √6, √7, √8, √9 না, √10, এগুলো সব কি অমূল্য সংখ্যা, রাইট? সো এটাই তোমাকে বলছে। তারপরে কি বলছে, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে, এটাও পড়ায় আসছে আমরা।
এটা আমরা প্রকারভেদে পড়ে আসছি। শূন্য একটি কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না, শূন্যের পর এক থেকে স্বাভাবিক সংখ্যা শুরু হয়। সো আনসার হবে 1 আর 2, আনসার হবে 1 আর 2। বুঝতে পারছো? তারপরে কি বলছে, এ বি সি যদি তারা বাস্তব সংখ্যা হয়, এ যদি বি থেকে বড় হয় এবং বি যদি শূন্য থেকে এ হয়, সি যদি ছোট হয়, তাহলে কোনটা সঠিক? আচ্ছা, এটা তোমাদের একটু বুঝাই দিই। এই টপিকটা নিয়ে বলছিলাম যে একটু আলোচনা করব আমরা এমসিকিউ করার আগে। খেয়াল করে দেখো, ধরো তোমাকে আমি যদি বলি যে 2 আছে এখানে আর এখানে আছে 5, বলো তো ভাইয়া 2 বড় নাকি 5 বড়? অবশ্যই 5 বড়, তার মানে এই দিকে হচ্ছে একটা তীর চিহ্ন হবে, তাই না? ওকে, এইবার আমি যদি 2 এবং 5 এর সাথে আরো একটা ধনাত্মক সংখ্যা গুণ করি, কি করি? গুণ করি, তাহলে বলো তো, ধরো 2 এর সাথে আমি 3 গুণ করলাম, 5 এর সাথেও আমি 3 গুণ করলাম, বুঝছো জিনিসটা? হ্যাঁ, 2 আর 3 গুণ করলে হয়ে যায় 6, তাই না? 3 5 কত হয়ে যায় বলো তো? 15। তার মানে কিন্তু তোমার এই চিহ্নটা আগে 5-এর দিকে মুখ করেছিল, এখনো 5-এর দিকে মুখ করে আছে। কারণ কি? কারণ উভয় পাশে আমি একই সংখ্যা, একই ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করছি। ধনাত্মক সংখ্যা দিয়ে কি করছি বলো তো? গুণ করছি, তাই না? এইবার আসো আরেকটা সিরিয়ালে দেখাই। এবার আমি 2 এর সাথে -3 গুণ করব, 5 এর সাথেও -3 গুণ করব। 2 এর সাথে -3 গুণ করলে হয় -6, আর 5 এর সাথে -3 গুণ করলে হবে -15। এবার বলো তো ভাইয়া, কোনটা বড়? -6 বড় নাকি -15 বড়? -6 বড়। তার মানে এবার চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চিহ্ন কি হয়ে গেছে বলো তো? চেঞ্জ হয়ে গেছে। দেখছো? বুঝতে পারছো? তার মানে তুমি একটা জিনিস মনে রাখবা, যদি এরকম অসমতার দুই পাশে দুইটা বক্স থাকে, যে বক্সে কিছু সংখ্যা আছে, যদি ওই সংখ্যাগুলোর সাথে কোনো একটা নেগেটিভ সংখ্যা গুণ হয়, তাহলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। অসমতার চিহ্ন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি ধনাত্মক সংখ্যা গুণ হয়, তাইলে সমস্যা নেই, তাহলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে অসমতার চিহ্ন চেঞ্জ হয় দুই কারণে, মনে রাখবা। একটা হচ্ছে কি বললাম? নেগেটিভ সংখ্যার কারণে, যে মাইনাস দিয়ে গুণ টুন করলে, যোগ বিয়োগ না কিন্তু, গুণ করলে জাস্ট চিহ্ন চেঞ্জ হয়, ঠিক আছে? বা ভাগ করলে চিহ্ন চেঞ্জ হয়। আর আরেকটা হচ্ছে তোমার ইনভার্স করলে চিহ্ন চেঞ্জ হয়। ইনভার্স মানে, ধরো তোমাকে যদি বলি 2 বড় না 5 বড়, বলো তো কোনটা বড়? 5 বড়। আমি যেটাকে ইনভার্স করি মানে 1/2 করি, এটাকে ইনভার্স করি মানে 1/5 করি, তাহলে কিন্তু 1/5 কিন্তু 1/2 থেকে ছোট, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। সো অসমতার চিহ্ন দুই কারণে চেঞ্জ হয়, লিখে রাখো। অসমতার চিহ্ন দুই কারণে চেঞ্জ হয়। অসমতার চিহ্ন দুই কারণে কি হয়? চেঞ্জ হয়, ঠিক আছে? একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা গুণ বা ভাগ করলে, আরেকটা হচ্ছে ইনভার্স করলে। ওকে, এবার দেখো কি বলছে, যে এখানে এ হচ্ছে বড়, বি হচ্ছে ছোট। দেখো এখানে সিটা বলছে ঋণাত্মক সংখ্যা। সি কি সংখ্যা বলো তো? ঋণাত্মক সংখ্যা। তাহলে এই সি যদি দুই পাশে তুমি গুণ করো, এখানে সি গুণ করলাম, এখানেও সি গুণ করলাম, বুঝছো? তাহলে ঋণাত্মক সংখ্যা যে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আনসার হবে। তাহলে এসি লেস দেন বিসি, এটা হবে আনসার। বুঝতে পারছো? ক্লিয়ার? সো নেক্সট যাই। বলছে এবিসি বাস্তব হইলে, বলছে এ যদি বি থেকে কি হয় বলো তো? ছোট হয়, তাহলে নিচের কোনটা সঠিক? আচ্ছা খেয়াল করে দেখি, এখানে সি কি সংখ্যা বলো তো? ধনাত্মক সংখ্যা না? সি যদি ধনাত্মক সংখ্যা হয়, তাহলে উভয় পাশে যদি আমি সি দিয়ে গুণ করি, তাহলে চিহ্ন এক কি হবে, বাট এখানে চিহ্ন চেঞ্জ করে দিছে, দ্যাট মিনস এটা আনসার হবে না। দেখেন সি যদি ঋণাত্মক হয়, সি ঋণাত্মক বলছে, তাই না? সি ঋণাত্মক বললে এটা চিহ্ন কি হয়ে যাবে? এদিকে চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে চিহ্ন কিন্তু সি যদি ঋণাত্মক হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, সি যদি ঋণাত্মক হয়। দেখো এটা মিলে গেছে, এটাই আনসার। বাকিগুলো দেখা দরকার নেই, বাকিগুলো আমরা দেখতেই যাব না, ঠিক আছে? এটাই আনসার। ওকে, বুঝতে পারছো? এখন 3 নাম্বারটা তুমি যেটা দেখতে পারো, দেখো সি দিয়ে ভাগ করছে না, বাট ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছে, তাই না? ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল না?
আবার এখানে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছে, চিহ্ন আগেরটাই থাকার কথা ছিল, মানে উল্টাই দিচ্ছে আর কি, বুঝছো? দরকার নেই, আমাদের বি নাম্বারটা আনসার। তাহলে এটা তোমরা পারবা। এ যদি বি থেকে কি হয়, ছোট হয়, তাহলে সি দিয়ে গুণ করলে চিহ্ন আগেরটাই আছে, ধনাত্মক হইলে ঠিক আছে, চিহ্ন চেঞ্জ হইছে ঋণাত্মক হইলে ঠিক আছে। যোগ বিয়োগ করলে, যোগ বিয়োগ তুমি যাই করো না কেন জীবন চিহ্ন চেঞ্জ হবে না, এটাও ঠিক আছে। এটা 3 নাম্বার, 3টা আনসার। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, মানে এগুলোই সবচেয়ে বেশি আসে, বুঝতে পারছো? সো মোটামুটি হচ্ছে আমরা 35টার মতো এমসিকিউ এই চ্যাপ্টারে দেখছি। সো তুমি খেয়াল করলে দেখবা যে এই চ্যাপ্টারের আমি টাইপ ভিত্তিকভাবে সলভ করাইছি না, আমি তোমাকে যতগুলা ম্যাথ সলভ করাইছি তার ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে সলভ করা যায়। সো এই চ্যাপ্টার থেকে যদি আমি তোমাকে বলি যে 17টা চ্যাপ্টার আছে, সো এই চ্যাপ্টার থেকে কিন্তু 2টা বা 3টে এমসিকিউ আসার সম্ভাবনা আছে, কারণ তোমার জ্যামিতির এমন কিছু চ্যাপ্টার যেখান থেকে এমসিকিউ মানে না আসলেও না আসতে পারে। সো তোমার যদি তুমি 2 থেকে 3টে এমসিকিউ খুব ভালো করে পরীক্ষা আনসার করতে চাও, তাহলে এই ক্লাসটা দেখলেই তোমার মোটামুটি হয়ে যাবে, বুঝতে পারছো? ঠিক আছে, সো আমাদের মোটামুটি চ্যাপ্টার 1 শেষ। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।